ঘরের আলো নিভিয়ে দিন, কানে হেডফোন লাগান আর দরজাটা ভালো করে আটকে দিন। আপনি প্রবেশ করছেন এক অজানা আর ভয়ঙ্কর জগতে। স্বাগতম। পুরনো বাড়িটা একটা ভুলে যাওয়া গলির শেষ প্রান্তে দাঁড়িয়েছিল, এক ক্ষতবিক্ষত গোধূলির আকাশের বিরুদ্ধে কঙ্কালসার প্রহরীর মতো। এলিয়াস থর্ন একজন লেখক যিনি একটি ব্যর্থ উপন্যাসের ভূত এবং সাম্প্রতিক তিক্ত বিবাহ বিচ্ছেদের দ্বারা তাড়িত ছিলেন, এর জীর্ণ জাঁকজমকের মধ্যে একটি আশ্রয় খুঁজে পেয়েছিলেন। এমন একটি জায়গা যেখানে পৃথিবীর কোলাহল তার কাছে পৌঁছতে পারবে না। তিনি নির্জনতা, নীরবতা তার পরবর্তী শ্রেষ্ঠ রচনার জন্য নিখুঁত পরিবেশের কল্পনা করেছিলেন। কিন্তু তার অনুমান ভুল ছিল। তিনি যেই মুহূর্তে দরজার চৌকাঠ পেরিয়েছিলেন, সেই মুহূর্ত থেকেই তার হাড়ের মধ্যে একটি গভীর শীতলতা জেগে বসেছিল, যা শরৎকালের বাতাসের চেয়েও তীব্র ছিল। বাড়িটা তার খালি ঘরগুলো সত্ত্বেও দখলকৃত মনে হচ্ছিল। ধুলোর কণাগুলো নোংরা জানালার কাঁচ ভেদ করে আসা সামান্য সূর্যালোকের মধ্যে নাচছিল, অস্থির আত্মার মতো ঘুরপাক খাচ্ছিল। তার পায়ের নিচে মেঝের তক্তাগুলো প্রাচীন প্রতিবাদের সুরে আর্তনাদ করছিল। এলিয়াস এটাকে পুরনো বাড়ির কোয়ার্টস, নির্জনতার জন্য একটি প্রয়োজনীয় মূল্য হিসেবে উড়িয়ে দিয়েছিলেন। তার প্রথম কয়েকটা দিন মালপত্র গোছানো এবং একটি রুটিন তৈরি করার চেষ্টায় কাটছিল। তিনি তার লেখার টেবিলটি প্রধান শোবার ঘরে স্থাপন করেছিলেন, একটি বিশাল প্রতিধ্বনিময় জায়গা যা ঝোপঝাড়ে ভরা বনের দিকে মুখ করেছিল। নীরবতা সত্যিই গভীর ছিল, কেবল পাতার খসখস শব্দ এবং মাঝে মাঝে প্যাঁচার ডাক দ্বারা ভঙ্গ হতো। তবুও এই নীরবতার মধ্যে এলিয়াস অন্য কিছু অনুভব করতে শুরু করলেন। এটা শুরু হয়েছিল সূক্ষ্মভাবে, একটি ক্ষীণ, প্রায় অস্পষ্ট গুঞ্জন। তিনি বিরতি দিতেন, কলম কাগজের উপরে ভাসত, নিশ্চিত ছিলেন যে তিনি কারো নাম ফিসফিস করে বলতে শুনেছেন। তিনি খালি ঘরগুলোতে খুঁজতে যেতেন, তার হৃৎপিণ্ড স্নারবিক সন্দেহ কাঁপছিল, কিন্তু কিছুই খুঁজে পেতেন না। শুধু বাতাস, তিনি নিজেকে বলতেন, কিন্তু বাতাস তো এলিয়াস ফিসফিস করে বলে না। তারপর এলো ছায়াগুলো, সেগুলো তার পেরিফেরাল দৃষ্টিতে লম্বা হয়ে যেত, স্বাভাবিকের চেয়েও কালো, তার সরাসরি দৃষ্টির ঠিক বাইরে নাচছিল। তিনি দ্রুত মাথা ঘোরাতেন আর সেগুলো অদৃশ্য হয়ে যেত, পেছনে শুধু আলো আর ছায়ার পরিচিত প্যাটার্ন রেখে যেত। তিনি কম আলোর বাতি জ্বালিয়ে ঘুমানো শুরু করলেন। সান্ত্বনাকারী আভা ক্রমবর্ধমান অন্ধকারের বিরুদ্ধে একটি ভঙ্গুর ঢাল ছিল। এক রাতে তার পড়ার ঘরের দেওয়ালের ভেতর থেকে ক্রমাগত আঁচড়ানোর শব্দ শুরু হলো। এটা ছিল ছন্দময়, জেদি, যেন ছোট উন্মত্ত আঙুলগুলো বের হওয়ার চেষ্টা করছে। তিনি ঠান্ডা প্লাস্টারের উপর কান রাখলেন, তার শ্বাস আটকে গেল। এটা ইঁদুর ছিল না, এটা খুব উদ্দেশ্যপূর্ণ, খুব মানুষের মতো ছিল। তিনি দেওয়ালে আঘাত করে চিৎকার করে বললেন, হ্যালো, কেউ কি আছে? আঁচড়ানোর শব্দ হঠাৎ থেমে গেল, ঘরটিকে আগের চেয়েও ভারী এক অস্থির নীরবতায় ডুবিয়ে দিল। পরের দিন সকালে ক্রমবর্ধমান অস্বস্তির দ্বারা চালিত হয়ে এলিয়াস একটি পদ্ধতিগত তীব্রতা নিয়ে বাড়িটা অন্বেষণ করতে শুরু করলেন। তিনি আলগা হওয়া ওয়ালপেপারের উপর হাত বোলালেন, প্রত্যেকটি পৃষ্ঠে টোকা দিলেন, একটি লুকোনো পথ, একটি ভুলে যাওয়া ঘর, কোনো কিছু খুঁজে বের করার জন্য যা অদ্ভুত ঘটনাগুলোর ব্যাখ্যা দিতে পারে। ধুলোয় ভরা চিলেকোঠার অন্ধকারতম কোণে তিনি একটি ছোট তালাবদ্ধ কাঠের বাক্স খুঁজে পেলেন। একটি মরিচা ধরা স্ক্রুড্রাইভার দিয়ে এটি খুলতে গিয়ে তিনি আবিষ্কার করলেন একগুচ্ছ ভঙ্গুরীয়, হলুদ হয়ে যাওয়ায় লেখা এবং একটি বিবর্ণ ছবি। লেখাগুলো কয়েক দশক আগের তারিখ দেওয়া, এলেনর নামে এক মহিলার লেখা, তার বোনের উদ্দেশ্যে। সেগুলো একাকিত্ব, ক্রমশ দূরে সরে যাওয়া স্বামী এবং বাড়ির কথাই বলছিল, যাকে তিনি অদৃশ্য বাসিন্দাদের শ্বাস বৃদ্ধিত বলে বর্ণনা করেছিলেন। ছবিতে এলেনরকে দেখা যাচ্ছিল, একজন দুর্বল মহিলা যার চোখে ভয়ের সাপ, যা নিঃসন্দেহে এলিয়াসের পড়ার ঘর ছিল, সেখানে দাঁড়িয়েছিলেন। এলেনরের একটি চিঠির একটি বিশেষ অংশ এলিয়াসের মেরুদণ্ড বেয়ে হিমেল স্রোত নামিয়ে দিল। দেওয়ালগুলো আমাকে ফিসফিস করে, প্রিয় বোন, তারা আমাকে অনেক কিছু বলে, ভয়ঙ্কর সব কথা। তারা আমার ভয়ে জানে, আমার গভীরতম অনুশোচনা। তারা সঙ্গীর প্রতিশ্রুতি দেয়, কিন্তু তাদের আলিঙ্গন ঠান্ডা, তাদের সান্ত্বনা মিথ্যা। এলিয়াস পরিচিতির একটি ঝাঁকুনি অনুভব করলেন, এই দীর্ঘকাল মৃত মহিলার সাথে একটি শীতল আত্মীয়তা বোধ করলেন। তিনিও অনুভব করলেন দেওয়ালগুলো শুনছে, তাদের নীরব বিচার অনুভব করছেন। তিনি ঠান্ডা আলিঙ্গন অনুভব করছেন। তিনি চলে যেতে চাইলেন। তিনি একটি ব্যাগ গুছিয়ে নিলেন, তার হাত কাঁপছিল, তার মন তাকে পালানোর জন্য চিৎকার করছিল। কিন্তু যেই তিনি ফরক দরজায় পৌঁছালেন, একটি ভারী অদৃশ্য শক্তি দরজাটা সজোরে বন্ধ করে দিল, পুরনো কাঠামোটাকে কাঁপিয়ে দিল। তিনি আবার চেষ্টা করলেন, তার সমস্ত শক্তি দিয়ে ধাক্কা দিলেন, কিন্তু দরজাটা জেদি বন্ধ রইল, যেন বাড়িটাই তাকে বন্দি করে রেখেছে।
আতঙ্ক তাকে গ্রাস করলো। তিনি জানালার দিকে ছুটলেন, কিন্তু সেগুলোও অদম্য ছিল, বছরের পর বছর অব্যবহৃত এবং একটি অদৃশ্য বাধার দ্বারা বন্ধ। তারপর ফিসফিসানি শুরু হলো, আগের চেয়েও জোরে, শুধু দেওয়াল থেকে নয়, প্রতিটি ফাটল থেকে, প্রতিটি ছায়া থেকে। তারা তার নাম বলছিল, তার অনুশোচনাগুলোকে বিকৃত করছিল, তার গভীরতম উদ্বেগগুলোকে প্রতিধ্বনিত করছিল। একা, এলিয়াস, তুমি সত্যিই একা। তিনি মেঝেতে বসে পড়লেন, তার হাত দুটি তার কানের উপর চাপা দেওয়া ছিল, কিন্তু ফিসফিসানি ভেদ করে যাচ্ছিল, তার মনের গভীরে প্রবেশ করছিল। তিনি ছায়াগুলোতে এলেনারের মুখ দেখলেন, তার দুর্বল বৈশিষ্ট্যগুলো তার নিজের হতাশার প্রতিচ্ছবি। তিনি শুধু ছবিতেই ছিলেন না, তিনি এখানে ছিলেন, ফিসফিসানো দেওয়ালগুলোর এক ভৌতিক বাসিন্দা, ঠিক তার মতোই আটকা পড়েছিলেন। দিনগুলো একটি ভয়ঙ্কর ধোঁয়াশার মধ্যে মিশে গেল। এলিয়াস খাওয়া বন্ধ করে দিলেন, ঘুমানো বন্ধ করে দিলেন, তার মানসিকতা প্রতি মুহূর্তে দুর্বল হয়ে যাচ্ছিল। তিনি ফিসফিসানিগুলোর উত্তর দিতে শুরু করলেন, তাদের সাথে তর্ক করলেন, তাদের থামতে মিনতি করলেন। তিনি ওয়ালপেপারের প্যাটার্নে মুখ দেখলেন, বন্ধ দরজাগুলোর আড়াল থেকে কান্নার শব্দ শুনলেন, যা কখনোই ছিল না। এক সন্ধ্যায় যখন গোধূলির শেষ রেশ আকাশ থেকে মুছে যাচ্ছিল, ফিসফিসানির কোলাহলের মধ্যে একটি স্পষ্ট গলা শোনা গেল। এটা ছিল মৃদু, সুরেলা এবং সরাসরি তার মনে কথা বলছিল। আমাদের সাথে যোগ দাও এলিয়াস, নীরবতার সাথে এক হয়ে যাও। তিনি মাথা তুললেন, তার চোখগুলো বিস্ফারিত এবং শূন্য। দরজার ছালায় তিনি একটি ক্ষণিকের জন্য একটি আকৃতির ঝলক দেখলেন। এলেনোর নয়, বরং আরও পুরনো কিছু, আরও প্রাচীন কিছু। তার চোখগুলো একটি প্রাচীন ক্ষুধার সাথে জ্বলছিল। এলিয়াস থর্ন, যিনি নির্জনতা চেয়েছিলেন, তা পেয়েছিলেন। কিন্তু এটা এমন এক নির্জনতা যা গ্রাস করে, এমন এক নীরবতা যা চিৎকার করে, এবং এমন এক বাড়ি যা কখনো কাউকে সত্যি যেতে দেয় না। ফিসফিসানো দেওয়ালগুলো তাদের নতুন শ্রোতাকে খুঁজে পেয়েছিল, এবং এখন সেও ফিসফিস করে উত্তর দিচ্ছিল। গল্পটা এখানেই শেষ, কিন্তু ভয়টা থেকে যাবে। যদি এই ভয়ঙ্কর যাত্রার সঙ্গী হতে চান, তবে সাবস্ক্রাইব বাটনটি চেপে দিন। আর মনে রাখবেন, আজ রাতে খাটের নিচে উকি দেবেন না।